আপনি কি মনে করেন যে সুস্থ মানসিকতার জন্য এই যে তরুণরা কিন্তু আমাদের শক্তি, এবং তরুণরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়াটা আসলে কতটা প্রয়োজন? কিছুক্ষণ আগে বলছিলাম যে সেলফ কম্প্যাশনের জায়গাটা, তো আমরা যদি এখন আমাদের দেশের মোট জনগোষ্ঠীর 1/3 তরুণ এবং এই তরুণরাই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে, আমরা যদি প্রত্যেকের প্রতি সহানুভূতির জায়গাটা, কম্প্যাশনের জায়গাটা যত স্ট্রং করব, আমরা একজন আরেকজনের জায়গাটাকে যতটা এমপ্যাথি দিয়ে দেখব, প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা। সেটা আমার অফিসে, সেটা আমার পড়াশোনার ক্ষেত্রে, সেটা আমার নিজের সাথে বন্ধুদের। সো এটা আমাদেরকে আর পুরো দেশকে নিয়েই সামনে আগাতে সাহায্য করবে। তো এই কম্প্যাশনের জায়গাটা থেকে যদি আমরা আরেকজন মানুষকে দেখি, সো আমি নিজেকেও ভালো রাখবো, পাশের মানুষটাকেও কিন্তু ভালো রেখে নিয়েই সামনে আগাতে পারবো। একদমই, কারণ একা একা তো আসলে আগানো যায় না, এটা একটা টিম অ্যাপ্রোচ। সুতরাং আমার পাশের মানুষটা ভালো থাকলে আমি নিজেও ভালো থাকতে পারবো। একদমই আপু, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট করে যদি একটু বলেন যে তরুণদের এই যে মানসিক সুস্থতার ক্ষেত্রে আসলে পরিবারের কিন্তু একটা বড় সহায়ক ভূমিকা তারা পালন করে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছেন, পরিবারেরটাও অনেকটুকুই বলেছেন। তারপরও যারা আসলে মানসিক চাপে অনেক দিন ধরে ভুগছে, সেক্ষেত্রে পরিবারের আসলে কি করণীয়, এবং যদি চিকিৎসার দরকার হয় সেক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কেমন হতে পারে? পরিবারের বিষয়টা আমাদের একটু বুঝতে হবে যে কি কি সিমটমগুলো দেখছি। যে আমার সন্তান খুব ফ্রেন্ডলি, খুব সোশ্যাল, হুট করে ঘর থেকে বের হচ্ছে না, কথা কম বলছে, প্রয়োজন ছাড়া কথাই বলছে না, একা একটা মোবাইল বা ডিভাইস বা নিজের মতো করে ঘরে থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে দেখা গেল যে আমরা বাবা মায়েরা কিন্তু বুঝতে পারি যে সন্তানের মনের মধ্যে কিছু একটা চলছে কিন্তু শেয়ার করছে না। সো একটু একটু করে তার সাথে কথা বলা, বা যার সাথে পরিবারে একটু সে ক্লোজ, তাকে অ্যাপ্রোচটা করতে বলা, যে একটু কথা বলা, এবং সেই অনুযায়ী যে আমরা সবাই তোমার পাশে আছি, হয়তো এমন কিছু কথা বা এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে তুমি চলছো যেটা আমাকে বলতে পারবে না, ঠিক আছে, তুমি একজন কাউন্সিলরের কাছে যাও, সাইকোলজিস্টের কাছে যাও, যার সাথে তুমি মন খুলে কথা বলতে পারবে, এবং তিনি 100% কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে, যেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না বা আমরা জানতেও চাইবো না কি বলছো, কিন্তু তুমি তোমাকে ভালো রাখার জন্য যেতে পারো। আর যখন কোনো সন্তান এরকম ধরনের মানসিক অবসাদগ্রস্ত হচ্ছে বা এর মধ্য দিয়ে যাচ্ছে, বাবা মা আরেকটু সচেতন থাকা, কারণ এখন ওই আত্মহত্যা বা সেলফ হার্মের জায়গাটা এত বাড়ছে, একটু খেয়াল রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ অনেকে আমরা মনে করি যে যারা বলে মরে যাব, সুইসাইড করব, থাকবো না, বাঁচবো না, তারা হয়তো সুইসাইড করবে না, কিন্তু বিষয়টা এটা না, এটাও একটা মিথ। তো বাবা মায়ের কেয়ারফুল থাকাটাও খুব ইম্পর্টেন্ট। একদমই। এবং আপু, আমরা এখন দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে কারিকুলাম, সেখানে কিন্তু আসলে আনন্দ নিয়ে যে পড়ার বিষয়টা, সেটা কিন্তু এখন অনেকটুকুই কম, এবং বাবা মারাও কিন্তু এক্সপেকটেশনের জিনিসটা এত বেশি, সারাক্ষণই পড়ো এবং এটাই মনে হয় ফুল টাইম একটা ডিউটি। তো এটাও কিন্তু একটা বাড়তি চাপ। তো সেই জায়গা থেকে আসলে এটাকে কোঅর্ডিনেশনটা কিভাবে করা উচিত বলে মনে করেন? আমার কাছে যেটা মনে হয় যে পড়াশোনা তো আমাদের করতেই হবে, যুগের সাথে তাল মিলিয়ে আমি ডিভাইস ছাড়াও চলতে পারবো না। তো এখানে একটা ব্যালেন্স করা, এবং আমরা সন্তানদের সাথে খুব বেশি কন্ডিশনাল একটা মানে কথাবার্তায় চলে যাই, তুমি এটা করলে এটা পাবে, এটা না করলে এটা পাবে না। তো ওই জায়গাটা থেকে এমন একটা সুন্দর ওয়ে তৈরি করা যেটাতে শুধু কন্ডিশন না, যেখানে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, আমরা একসাথে বসে খেলবো, সন্তানদের সাথে একটা কোয়ালিটি টাইম পাস করব, সন্তান বড় হচ্ছে, ফ্রেন্ডলি যে রিলেশনশিপটা সেটাকে আমি সামনের দিকে এগিয়ে নেব, সন্তান আমাকে কিছু বলতে আসলে মন থেকে সেটা শোনা, সেটা যদি আমি এখন না পারি তাকে একটু টাইম দেওয়া, যে আচ্ছা আমি একটু পরে শুনছি, সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া। এবং আমাদের সোসাইটি অনেক কিছু থাকে যে আমরা প্র্যাকটিস করি, যেমন সেটা হতে পারে বিভিন্ন জায়গায় ঘোরা, বেড়ানো, বা সঙ্গীত চর্চা, বিভিন্ন কবিতা, বা আরো অন্যান্য এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো। সো এই সব কিছুতে সন্তানদেরকে এঙ্গেজ রাখা, এবং পাশাপাশি আমরা ডিভাইস নিয়ে অনেক লম্বা সময় বসে থাকি, তো আমাদের ফিজিক্যাল মুভমেন্টটা খুব কম হয়, এবং রিসার্চে দেখা যায় যে আমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, সাইক্লিং, সুইমিং এগুলো করলে আমাদের ভেতরের যে বিষণ্ণতার জায়গাগুলো বা অ্যাংজাইটির জায়গাগুলো, এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, এবং প্রোগ্রেসিভ মাসল যে রিল্যাক্সেশনটা, সেটা আমি ঘরে বসে করলেও কিন্তু আমার মনের মধ্যে থেকে এগুলো ধীরে ধীরে কমতে থাকে। তো আমার মনে হয় যে তরুণরা এগুলো ট্রাই করে দেখতে পারে। একদমই তাই আপু। আমরা এই বিষয়ে আরেকটু শুনবো, তবে তার আগে জানতে চাই যে সোশ্যাল মিডিয়ার যেই প্রভাব, সেটা নিয়ে তো আমরা অনেক কিছুই জেনেছি, কিন্তু এখন আমরা দেখি যে নেগেটিভ অনেক কিছু বা অনেক ভায়োলেন্স, অনেক ধরনের ভিডিওস কিন্তু আমরা কন্টিনিউসলি দেখতে পাই, লাইভে এসে সুসাইড বা মার্ডার অনেক কিছুই কিন্তু হচ্ছে এখন বর্তমান সামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে
তরুণদের নিজেদেরও কি সচেতনতা ভূমিকা পালন করা উচিত এবং রাষ্ট্রেরও এই বিষয়ে আসলে কতটুকু দেখা উচিত বলে মনে করেন? এটা আসলে মানে সকল দিক থেকেই নীতি নির্ধারক যারা তাদের দিক থেকেই বেশ কিছু স্টেপস আসতে হবে, কারণ সবকিছু যখন অ্যাভেলেবল তখন আমার ওই দিকগুলোতেই খুব মনোযোগ চলে যায় এবং কন্টেন্টগুলো তো ওভাবেই তৈরি করা, নেগেটিভিটিটা অনেক বেশি চলে আসছে, ওইদিকেই আমার মনোযোগটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমারও বুঝতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়াটা খুব ক্লিয়ার থাকতে হবে যে আমি কতটুকু পর্যন্ত দেখলে আমার মনের উপর কোনো প্রেশার পড়বে না। আমরা অসুবিধায় পড়ি তখনই যখন আমরা নিজের সাথে নিজে কোনো কথা বলি না। আমরা অনেক কিছু নিয়ে ভাবতে থাকি একটা প্রবলেমে পড়লে, কিন্তু আমি আমার সাথে কোনো সংলাপে যাই না। আমার নিজের সাথে নিজের যে বিভিন্ন বদল হচ্ছে, আমরা নিজের সাথে কোনো সংলাপে বসি না। আমি কি চাই, নিজেকে কিভাবে এক্সপ্রেস করব, আমি একটু সময় নেই, সময় নিয়ে আমার সাথে একটু কথা বলি যে এটা আমি অন্যভাবে কি উপায়ে এটাকে সলিউশনের দিকে নিয়ে যেতে পারতাম। এবং এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু দেখছি বা ইত্যাদি আমাদেরকে ট্রমায় ফেলে দিচ্ছে। তো আমি শুধু কোনো একটা দুর্ঘটনা সরাসরি ওর ভিতরে এঙ্গেজ থাকলেই যে আমি ট্রমায় পড়বো, আপু বিষয়টা তো এরকম না। আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমরা যখন পেপার পত্রিকাতে পড়ছি, কারো মুখ থেকে শুনছি বা মিডিয়াতে দেখছি, টিভিতে দেখছি, সেখান থেকেও আমার মনের মধ্যে যে একটা বড় কষ্ট তৈরি হয়, একটা ভয় আতঙ্ক তৈরি হয়, ওটা আমাকে ধীরে ধীরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSDতে নিয়ে যায়, যেটা এক্সট্রিম লেভেলের সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার এবং সেটা অনেক কষ্ট বা খারাপ লাগা তৈরি করে একজন মানুষের মধ্যে। তো আমাকে সচেতন থাকতে হবে, প্রথমে নিজের কাছে নিজের সৎ থাকতে হবে যে আমি নিজেকে কতটুকু সামনের দিকে আগাবো এবং সেই বাউন্ডারিটা আমাকেই সেট করতে হবে। একদমই তাই আপু। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে মানসিকভাবে সুস্থ থাকার ক্ষেত্রে কি আমরা অনেক সময় মনে করি আমাকে অনেক আয়োজন করে মেডিটেশনের কোথাও যেতে হবে বা বেড়াতে যেতে হবে, এত আয়োজনের কি দরকার আছে? অল্পভাবে কিভাবে ভালো থাকা যায় এবং ইতিবাচকতার চর্চাটা আসলে কিভাবে আমরা করতে পারি? আপু চমৎকার একটা পয়েন্ট বলেছেন যে ইতিবাচকতা। আমরা যদি ইতিবাচকতার চর্চাটা করি, সেটা আমার জন্য যেমন ভালো, আমার চারপাশের মানুষও ওরকম একটা পজিটিভ ভাইব পেলো। খেয়াল করে দেখেন যে আমরা যখন বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছি, মেডিটেশন, মাইন্ডফুলনেস বা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছি, আমরা কিন্তু মনে অটোমেটিক্যালি একটা শান্তি পাই এবং ওই শান্তিটা শুধু আমাকেই না, আমার চারপাশের মানুষদের মধ্যেও একটা পজিটিভিটি ছড়িয়ে দেয়, একটা গুড ভাইবস ছড়ায়, যেটা আমাকে ভালো থাকতে সাহায্য করে। এবং আমি যদি মনে করি যে আমি শুধুমাত্র আমার নিজের উপরে আমার শুধুমাত্র অধিকার না, আমি এই প্রকৃতির একটা অংশ, আমি এই পৃথিবীর অংশ, তাহলে কিন্তু আমার অনেকগুলো দায়িত্ব পড়ে যায়। সেটা আমি একটা গাছে একটু পানি দিলেও সেখান থেকেও আমার একটা ভালো লাগা তৈরি হয় এবং আমি প্রকৃতির জন্য ছোট্ট কিছু একটা করলাম। আমি যদি এমন কিছু একটা করি যেটাতে প্রকৃতির জন্য কিছু একটা করা হলো, সেখানেও আমার দায়বদ্ধতা কিছুটা হলেও কিন্তু সেখানে আমি করতে পারলাম। আর আমরা চর্চা না থাকলেও বা প্র্যাকটিসটা না করলেও একটু একটু করে যদি এক্সারসাইজগুলো করি, আমি যদি জার্নালিং করি, আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি তার মধ্যে একটা ভালো কাজ, একটা ভালো কথা বলে নিজে একটু অ্যাকনলেজ করি, অ্যাপ্রিশিয়েট করি, দিন শেষে আমি আমার যিনি সৃষ্টিকর্তা তার কাছে যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, গ্র্যাটিটিউডটা শো করি, সেটাও আমাকে বেশ ভালো লাগা নিয়ে ঘুমাতে যেতে সাহায্য করে। এবং পজিটিভ কিছু দিয়ে ঘুমাতে যাওয়াটা ইম্পর্টেন্ট এবং ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ মাইন্ডে নিজেকে একটা পজিটিভ মেসেজ দিয়ে দিনটা শুরু করাটা ইম্পর্টেন্ট।